শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন মাহফুজ মিশু। আর আজকে আমাদের অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনিরুল হোসেন। স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? আছি ভালো। আপনি তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান, যে মানুষটির সঙ্গে বাংলাদেশের সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতাও বলতে পারি, গণমাধ্যমের স্বাধীনতা, এমনকি মুক্তিযুদ্ধ, অনেক কিছু জড়িত। আমি আপনার পিতার গল্পটাই আসলে শুনতে চাই শুরুতে। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আমি আম্মাকে দিয়ে শুরু করি, কারণ আম্মা আসলে আব্বার জীবন পরিবর্তন করে ফেলেছে, আমাদের সকলের জীবন। আব্বা তখন রাজনীতি করতেন, ঢাকা শহরে বেকার, রাজনীতি করার অর্থ কিছু নাই। তো আমার আসি পিরোজপুরে মফস্বল টাউনে পড়াশোনা করছে। আম্মা খুব অস্থির হয়ে গেলেন যে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এই আম্মা আমাদের নিয়ে আসতেন। আসার পরে আব্বা বিপদে বললেন তার তো কোনো ইনকামের কোনো ব্যবস্থা নাই। তখন তিনি তার সাথে পশ্চিমবঙ্গের সেই আনডিভাইডেড ইন্ডিয়া ইতিহাদের একটা সম্পর্ক ছিল, বাট সাংবাদিকতা না। দৈনিক ইতিহাদ সরওয়ার্দী সাহেবের কাগজ ছিল, ওখানে কিন্তু সাংবাদিকতা করেন নাই, উনি কোম্পানির সেক্রেটারি ছিলেন। তো আম্মা আসার পর তিনি ভাবলেন যে কী করবেন, তিনি সরকারি চাকরি নেওয়া যায় না, তিনি আওয়ামী লীগ করতেছেন। তো ফলে উনি ভাবলেন যে আমি এটা পত্রিকা বের করি। এর আগে সাপ্তাহিক ইত্তেফাকটা তিনি বের করেছিলেন। আচ্ছা, কোনো কাজ নেই, কি করবে, কিন্তু যারা এটাকে আর্থিকভাবে সাহায্য করার কথা ছিল, 3 মাসের ভিতরে কাগজটা মরে গেল আর কি, সাপ্তাহিক ইত্তেফাকটা। মানুষ যে কীভাবে জিনিয়াস থাকলে এটা বেরোয় আসে তার প্রমাণ হলো আব্বা। এই আম্মা যখন আসলেন আমাদের নিয়ে, তখন তার কিছু করে খেতে হবে, ছেলে পেলে আসছে, এই তখন ইত্তেফাকটা আবার নতুন করে বের করলেন। সাপ্তাহিক না, এটি সাপ্তাহিক হিসেবে বের করলেন উনি। কিন্তু আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে এটা পপুলার হয়ে গেল, আব্বার কলাম পপুলার হয়ে গেল, রাজনৈতিক মঞ্চ লিখতে লিখতে। সেই একই মানিক মিয়া, যে মানিক মিয়ার হাতে দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক ইত্তেফাক 3 মাসের ভিতরে শেষ হয়ে গেল, সেই ইত্তেফাক জনপ্রিয় হলো তার কলমের জন্যই। তো যাই হোক, এরপরে ডেইলি হলো। আম্মার কথা বলছে এই জন্য যে আম্মা যদি না আসতেন, ওই চাপ সৃষ্টি না করতেন, হয়তো আব্বা সাংবাদিক হতেন না। আব্বা কিন্তু আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বার, কিন্তু ইত্তেফাকে যাওয়ার পর তিনি বললেন যে না, আমি সাংবাদিক এবং দলীয় কর্মী হতে পারি না। এই তিনি আওয়ামী লীগ একই সঙ্গে আমি এটা হতে পারি না। একেবারে লিখিতভাবে তার লেখা আছে সেখানে যে আমি সাংবাদিকতা করব, যদি আওয়ামী লীগের সমর্থন করি সেটা আমি করব সাংবাদিক হিসেবে, আওয়ামী লীগের কর্মী হিসেবে বা নেতা হিসেবে নয়। এই যে দৃষ্টান্ত স্থাপন করলেন, আজকে বাংলাদেশে সেই দৃষ্টান্ত নাই। যে পরবর্তীতে আমরা দেখি যে মুক্তিযুদ্ধের সময় ইত্তেফাকের উপর আক্রমণ হয়েছে, শুধু আক্রমণ আমাদের ধ্বংস করে দিয়েছে, এবং তারপরেও সেই ইত্তেফাক এখনো টিকে আছে এবং জোরে সোরে টিকে আছে বলা যায়, আমরা যদি বিজ্ঞাপনের বাজার বলি, পাঠকপ্রিয়তা বলি। কিন্তু ইত্তেফাক থেকে একটা পর্যায়ে আপনি চলে আসলেন, এটা একটা দুঃখের কথা। এই সেন্সে বলছি যে ইত্তেফাকের মূল সমস্যা দেখা দিল আমার ভাইয়ের সাথে, সেটা হলো ওই আব্বার ব্যাপার নিয়ে। আমাদের সঙ্গে কোনো সম্পত্তির ভাগাভাগি এটা ছিল না। ওই যে আব্বার যে নীতিটা, যে তুমি ইত্তেফাকের সম্পাদক হবে আর দলীয় রাজনীতি করবে, এইটা আমার সঙ্গে তার সঙ্গে পার্থক্য, আর কোনো কিছু না। কনফ্লিক্টের ইস্যু ছিল, একদম কিছু, আর কোনো ব্যক্তিগত কোনো ইস্যু ছিল না। আমি বললাম যে এটা হয় না, তুমি সম্পাদক হবা, মন্ত্রী থাকলে পরে সম্পাদক থাকবে না, আবার মন্ত্রিত্ব গেলে আসবে, এটা আব্বার নীতির সঙ্গে মেলে না, আমার আর কিছু না। তো আমি এটাও বলেছিলাম যে ঠিক আছে, আমরা এটা ট্রাস্ট করে দিই। আর আমি তো সম্পাদক হতে চাই না, আমি তো সম্পাদক প্রথম হয়েছিলাম, আমি ছেড়ে দিয়েছি, বিকজ আমি ব্যারিস্টার হয়ে আসছি সাংবাদিকতা করার জন্য না, আর আমি সাংবাদিক নইও। তো যাই হোক, তো এইটা হলো পার্থক্য, সেজন্য আমাকে ইত্তেফাক ছেড়ে চলে আসতে হয়েছে। এর ভিতরে অনেক রাজনীতি আছে, আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। আচ্ছা, ফলে এটি শুধু পারিবারিক দ্বন্দ্বের না, পারিবারিক দ্বন্দ্ব না, এটা নীতির দ্বন্দ্ব, পারিবারিক কোনো দ্বন্দ্ব। আপনি ইত্তেফাকের কথা বলছিলেন, ইত্তেফাকি আবার আমরা পরবর্তীতে দেখলাম যে আপনি নিজে আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বারও ছিলেন, পার্লামেন্টে 1973-এর পার্লামেন্ট, আমি যদি ভুল না করি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যিনি, বা যে মানুষটির হাত ধরে বাংলাদেশ স্বাধীনতার মূল মন্ত্র উজ্জীবিত হয়েছিল, বঙ্গবন্ধু, তিনি মারা যাওয়ার পরে ইত্তেফাক সেটিকে সমর্থন করেও কলম লিখেছে, ইতিহাস তাই বলে। এটা কোনো আমার মনে নাই, আমার নিজের লেখা বা কিছু না, কারণ তখন তো মৃত্যুকে সমর্থন করার বা অসমর্থন করার কিছু নাই। একটা ঘটনা ঘটে গেছে, দেশকে চলতে হবে। আমার মনে হয় না
যে আমরা বলেছি যে বঙ্গবন্ধু মৃত্যু সমর্থন করছে, এটা ইম্পসিবল, এটা তো হতেই পারে না। যদি কোনো ব্যক্তিগতভাবে কেউ লিখে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু একটা পরিবর্তনকে যেমন আমি চেষ্টা করেছি তখন যে আওয়ামী লীগের পার্লামেন্টে থাকুক, কারণ আমি চাই না যে এটা যা হয়েছে হয়েছে, এটা সামরিক শাসনে না যাক। কিন্তু সেই জন্য আপনি খন্দকার মোশতাকের সরকারের সঙ্গে। আমি কোনো সরকারের সাথে ছিলাম না, আমি খন্দকার মোশতাক সরকারকে, আওয়ামী লীগের লোকেরা এই সরকারের সঙ্গে গেছে, আমি তো যাই নাই। কিন্তু অভিযোগ মানে যারা সমালোচনা করেন তারা বলেন যে না, না, আপনারা খন্দকার মোশতাককে আমার পরবর্তীতে ব্যাপারে সমর্থন এই করেছেন। সমালোচনা করার কোনো সুযোগই নাই। তবে যেহেতু মোশতাক সাহেব আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগের ছিলাম, আওয়ামী লীগের আমাকে শোনেন, আমি তো কখনই ওই অ্যাক্টিভ রাজনীতি করি নাই। যেটা রাজনীতিতে আনছে আমাকে বঙ্গবন্ধু আনছে 73-তে, বা যে ইলেকশন আমি করেছি এটা বঙ্গবন্ধু নিজে আমাকে দিয়েছে। আপনি আসলে কখনোই ওই অর্থে রাজনীতি করেন নাই? না, আমি রাজনীতি করার শোনা, আমার রাজনীতি করার যে আইডিয়াল ম্যান ছিল সে হলো সরওয়ার্দী সাহেব। আচ্ছা, তারপরে আমি আসার পরে তো বিভিন্ন রকমের সমস্যা, ফলে আমি দলীয় রাজনীতি করার মন মানসিকতা আমার তখন ছিল না। এখন বঙ্গবন্ধু যখন বলেছে আমাকে, প্রথমে 71 বলেছে, আমি তখন পারি নাই, যেহেতু ইত্তেফাকের সম্পাদক ছিলাম। ওই আবার নীতির প্রশ্ন। আমি কাকে বললাম যে কাকা, আব্বা সম্পাদক হিসেবে দলীয় রাজনীতি করেন না, আপনি জানেন। আমি এখন সম্পাদকটা ছাড়তে পারতেছি না, এখন ইত্তেফাকের আমার একটা ক্রিটিক্যাল টাইম, যে আমার মনে হয় যদ্দূর আমার মনে হয় তখন আমার ভাইও মনে হয় বিদেশে পড়াশোনা করতেছে। তো ফলে আমি বললাম যে এখন তো আমি পারতেছি না। এবং বঙ্গবন্ধুর একটা সবচেয়ে বড় গুণ ছিল যে আব্বাকে তিনি এত শ্রদ্ধা করতেন যে আব্বার কথা বললে সাতক্ষণ মাপ। এই সেন্সে যে মানিক ভাই এটার কথা, এই সম্বন্ধে আমার বিশ্বাস করে আমার বাসায় আসলেন, একদম ঠান্ডা হবে চলে গেলেন। কিন্তু 73 সালে আবার তিনিই বললেন তুই কর ইলেকশন। তাই বললাম যে আমি তখন ফ্রি আছি, করতে পারি না। তার মানে কোনো না কোনো ভাবে তো আপনি আওয়ামী লীগ করতেন, এবং আপনি আমি আওয়ামী লীগের সুনামের কথা, আমি আওয়ামী লীগ ইজ মাই ইন ব্লাড। আর আওয়ামী লীগ করি না আমি কোনো অন্ধ কাউকে ব্যক্তিগতভাবে অন্ধ পূজা করার জন্য। আমি আওয়ামী লীগের, এখনও আওয়ামী লীগের, বিকজ আমি আওয়ামী লীগের নীতি বিশ্বাস করি। অর্থাৎ আমি নীতিতে তো এখনও, বরঞ্চ আমি এখনও সকলের কাছে দাবি করি যে আই এম দ্য অনলি পিওর আওয়ামী লীগের। আমি বাকশাল করি নাই, অন্য দল করি নাই সেই অর্থে। তারপরে আমি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু আপনি কখনোই রাজনীতি করেননি, আপনি বলছিলেন যে দলীয় রাজনীতি করেন। জি জি। অনেকেরই অভিযোগ, যারা আপনার সমালোচনা করেন, পত্রপত্রিকায় লেখা হয়, আপনি কি আসলে বিরাজনীতিকরণের পক্ষের মানুষ? এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট কথা। শুনুন, এগুলো হলো কি জানেন, এই চাটুকারদের কথা। একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি পরিবর্তন হয়ে যদি রাজনীতি বিরাজনীতিকরণ হয়ে যায়, এটা অদ্ভুত কথা। স্বাধীন দেশে রাজনীতি থাকবে, দল না থাকলেও রাজনীতি থাকবে, নেতা না থাকলেও রাজনীতি, বিকজ কান্ট্রি ইজ এ পলিটি, কান্ট্রি ইজ পলিটিক্স। এটা বিরাজনীতিকরণটা অর্থটাকে আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি অর্থ বুঝি না। কিন্তু স্যার, আপনি বলছিলেন যে একজন বা দুজন ব্যক্তির পরিবর্তনের কথা বলছিলেন, তার মানে একজন বা দুজন। আমি বলছি যে দেশে যদি রাজনীতি দলও না থাকে, তাও রাজনীতি, নেতাও না থাকে, রাজনীতি থাকে, বিকজ ইটস এ স্টেট, ইটস এ পলিটি। অর্থাৎ এই সমস্ত কথা সত্যি কোনো শিক্ষিত লোকের কথা হতে পারে বলে বিশ্বাস করি না। স্যার, আমরা আরো কথা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। কথা বলবো ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে। বিরতির পর স্বাগত। আরেকবার কথা বলছিলাম ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে। স্যার, আপনার সম্পাদক জীবন, আপনার পত্রিকা, সেগুলো নিয়ে কথা বললাম, কিন্তু আপনি খুব বেশি আলোচনায় আসলেন বাংলাদেশের একটা ক্রান্তিকাল সময়, 2007 সালের 11 জানুয়ারি পরবর্তী যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো। ওই সময় আপনি অ্যাডভাইজার হলেন কিভাবে, বা আপনাকে কারা প্রপোজ করলো, সেটা নেপথ্য কাহিনীটা যদি একটু বলেন। আমি তো যেহেতু দলীয় রাজনীতি বা ক্ষমতার রাজনীতি করি না। দলীয় রাজনীতি কিন্তু একসময় স্যার করতেন, অনেক সময়, সে অনেক আগের কথা, সে বঙ্গবন্ধু অল্প সময়ের জন্য, সেটা বলছি যে করি না, এখনকার কথা বলছি, তখনও করি নাই। তো যেটা হয়েছে সেটা হলো যে একটা সরকার অচল হয়ে গেছে, কেয়ারটেকার সরকার 2বার না 3বার পরিবর্তন করলো, তারপরে সরকার চালাতে পারতেছে না। ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের সময় এক পর্যায়ে তিনি নিজেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, অর্থাৎ রাষ্ট্র চলতেছে না, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বিরাট আন্দোলন করা যাচ্ছে। এবং যেটা সবচেয়ে দুঃখজনক, আমি সবসময় বারে বারে এটা বলে আসছি, যে রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদদের করতে হয়। যারা সত্যিকারের যদি রাজনীতিবিদ হন, তারা শুধু বসে থাকবেন, ক্ষমতা আসবে আর ক্ষমতায় থাকবেন, আর ক্ষমতা গেলে বলবেন যে এটা কেন গেল। এটা তো রাজনৈতিক দলের কথা। আপনি বলেন যে তখন কোনো দুই বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে নিজেদের মধ্যে কোনো আলোচনা বা কিছু চলছে কিনা।
আমি তখনও দৌড়দৌড়ি করছি, শেখ হাসিনার বাসাও গেছি, বেগম খালেদার বাসায়, যে আপনি একটা সমঝোতায় আসেন ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন হিসেবে। হ্যাঁ, নাগরিক হিসেবে নিশ্চয়ই, আমি কি করে নাকি তারা বসবে না, কোনো আলোচনা নাই, বসে আছে। কি কেন বসে আছে আমি জানি না। কোনো রাজনৈতিক সমস্যার সমাধান কি অটোমেটিক হয় নাকি? আমি জানি যেটা তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে। তখন আমাকে ওরা ডাকলো, খুব ভদ্রভাবেই ডাকছে। ওরা মানে কারা? আর্মি লোকেরা, যে আপনি আসেন, কারোর সাথে কেউ জানবেও না এটা, আপনি আসেন। তো আমি গেছি, যে দেখি সব আর্মির বড় বড় যারা আছেন, সেনাপ্রধান নিজেই ছিলেন, সেনাপ্রধান নিজেই ছিলেন, সেই কথা বলছে, অন্যরা আছে। তো আমাকে বলতেছে এটা, তাই বল দেখেন একটা তো কিছু করতে হবে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি আপনাদের কোনো কাজে আসবো না, আমি সরকারি অভিজ্ঞতা নাই, আর আমি এর ভিতরে থাকতে চাই না। আমাকে একদম শব্দটা বললাম যে আমাকে মাফ করেন। তখন যে কথাটা তিনি বলেছেন, সেই কথাটা আমি বইতেও লিখেছি, যে দেখেন ভাই সাহেব, আমরা মার্শাল্লাহ করতে চাই না, আপনারা যদি না আসেন তাহলে একটা কিছু হয়ে যাবে। আপনি চিন্তা করেন, আমরা 48 আওয়ার্স টাইম দিচ্ছি, এর ভিতরে তো বিভিন্ন জায়গা থেকে টেলিফোন দেবে, এসে আপনি থাকেন। অনেক রাজনীতিবিদ বলেছে, তারা ভাবছে যে আমি গেলে কিছুটা হবে। তো শেষে আমি রাজি হইলাম, বুঝতে পারছেন না। আমি বইতেও লিখেছি যে আমি গণতন্ত্রের সাফল্য চেয়েছি, আমি তো মার্শাল্লাহ চাই না। এখন 11 নিয়ে যে সমালোচনাটা হচ্ছে, এটা সত্যি কথা বলতে কি একেবারে আপনাকে সরল প্যানে বলছি, আমি কোনো কারণ দেখি না। কারণ দেখেন এই জন্য যে আমরা নির্বাচন দিয়ে চলে গেছি, আর আমি তো মাত্র 1 বছর ছিলাম, আমি ওখানে আই ওয়াজ রেস্টলেস। আমি এখনও দেখি না যে একমাত্র দুর্নীতির মামলাগুলো করা ছাড়া সেটাও আমরা করি নাই। আমরা করি এই সেন্সে, আমরা সম্পূর্ণভাবে দুর্নীতি দমন কমিশন স্বাধীন করে দিয়েছি। তার চেয়ারম্যান আছে, অন্যরা আছে, তাদেরকে জিজ্ঞেস করেন। আর দুর্নীতির মামলা হবে না, এটা তো কোনো আইনের কথা না। অত এখানে আমি কোনো রং দেখি নাই কিছু। তখন আমাদের দুই নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার কথা বলছি, তাদেরকে রাজনীতি থেকে বাদ দেওয়ার একটা ফর্মুলা, যেটাকে মাইনাস ফর্মুলা নামে, এটা হলো অত্যন্ত অন্ধ এবং বিকৃত চিন্তার কথা। প্রথম কথা, আমি তখনও বলেছি যে আজকে আমাদের রাজনীতির যে সংকটটা, এর সংকটের মূলে কিন্তু হলো নেতৃত্বের পরিবর্তন নাই। এটা একটা পারিবারিক ব্যাপার হয়ে গেছে। এটা হাসিনার প্রতি, খালেদার প্রতি যারা শ্রদ্ধাও রাখবে আর রাজনীতি করবেন, তাদেরকে বলতে হবে এটা। আর যারা খালেদা জিয়া হাসিনাকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করবেন, তাদের কথা ভিন্ন কথা। কিন্তু আপনি ব্যারিস্টার মইনুল হোসেন রাজনীতি না করে এমপি হয়েছেন তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান বলে। তখন আপনি তো রাজনীতি করেননি স্যার। রাজনীতি না করলেও তো আমি তো আওয়ামী লীগের একজন সমর্থক বা ছিলাম। আর এটা তো কোনো কথা না, আমি ইলেক্টেড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইলেক্টেড হয়েছি এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছি, অর্থাৎ পলিটিক্যাল পার্টির মাধ্যমে হয়েছি। একই কথা যদি বেগম জিয়া এবং শেখ হাসিনা বলেন যে তারা ইলেক্টেড হয়েছেন। হ্যাঁ, তারা ইলেক্টেড হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী বারে বারে হতে পারে না। না, কিন্তু তাদের দলের লোকজন যদি তাদেরকে চায়, আপনি চাইতে পারেন না। তাদের দলে তো বললাম, আমাদের রাষ্ট্রপতি বলতে রাজি হয়েছেন, বলছেন যে এটা একটা ব্যবসা হয়ে গেছে রাজনীতি। এখন তার ব্যবসায়িকদের স্বার্থে তো নেতার পরিবর্তন দরকার নাই। আমি বলতেছি গণতন্ত্রের স্বার্থে, রাজনীতির স্বার্থে বলছি। স্যার আপনিও নিশ্চয়ই, আমরা পত্রিকায় পড়ি যে 111-এর কুশীলব, যেমন এখন মাহফুজা নামকে নিয়ে একটা বিতর্ক চলছে। মাহফুজা নাম, আমি কুশীলব বুঝি না। যারা বলে তারা কি সেটা দেখেন। যারা বলে, আপনি সাংবাদিক, যারা এই সমস্ত বাজে কথা বলে, তাদের চরিত্র দেখেন। তারা কি করে লাল হয়েছে। আজকে সব জায়গায় ব্যাংক লুট, সব লুট, সরকারি টাকা লুটপাট, এর অংশ যারা অংশ পাচ্ছে তারা এই সমস্ত করছে। কুশলী কি? আমি তো কুশলী অর্থও বুঝি না। কুশলীটা কি? আমি এদেশের নাগরিক, স্বাধীন দেশের নাগরিক, এদেশের স্বাধীনতা সংগ্রামে আমাদের অবদান আছে, আমি ভেসে আসি নাই। নিঃসন্দেহে আপনার বাবার অবদান আছে, বাবা কেন, আমার নিজের অবদান আছে, সেটা তো আমরা বলছি। কিন্তু স্যার পরবর্তীতে যখন এই মামলাগুলো একটিও উচ্চ আদালতে এটা একটা কথা, তখনই সেখানে ষড়যন্ত্রের গন্ধটা পাওয়া যায়। এখনো কিন্তু কোনো মামলা, সত্যি কথা বলতে কি, আমার যদিও জানা কোনো মামলা ডিসপোজ হয় নাই। তারা টেকনিক্যাল গ্রাউন্ডে সরাই নিচ্ছে, কি নোটিশ হয় নাই, এটা নাই। শোনেন, এটা রাজনৈতিক পরিবর্তনের পর এটা তার রাজনৈতিকভাবে এটা হয়েছে। এবং এটা অনেকেই বলেছে যে আমরা কিন্তু কোনো, আমাদের দোষ যেমন করে, আমরা তো কোনো স্পেশাল কোর্টে ট্রায়াল করি নাই, আমরা নর্মাল কোর্টে ট্রায়াল করেছি, ওপেন ট্রায়াল করেছি। এবং যেটা সত্য কথা, আমি দেখি নাই, যদি আপনারা দেখে থাকেন, বিদেশি সাংবাদিকরা গেছেন, আমরাও গিয়েছি, হ্যাঁ গেছেন, কেউ কিন্তু ট্রায়াল সম্বন্ধে তখন কোনো অভিযোগ করেন নাই, বা সেটা করার হয়তো সুযোগ, সেটা অন্য যায় না, করেন নাই আপনারা। আপনার সবসময় একদিকে থাকবো তা তো হয় না, দুধু খাবো কলাও খাবো তা তো হয় না, কোনো কথা। তাছাড়া আপনারা যে বললেন যে সমালোচনা করা হয় নাই, ডেইলি স্টারের এখন তো দেখাচ্ছে যে আমাদের বিরুদ্ধে সমালোচনা করছে, আমি তো কোনো অ্যাকশন নেই। হোয়াই ডোন্ট ইউ গিভ মি দ্যাট ক্রেডিট? সে নিজেই বলছে আমাদের সমালোচনা করেছে অনেক লেখায়, আমরা তার অ্যাকশন করে নেই। কোনো সম্পাদক বলতে পারে আমি টেলিফোন করে কাউকে ঘাবড়াইছি? আই ট্রাই টু হেল্প দেম।
জি স্যার, ওই সময় গণমাধ্যমের আপনি যেহেতু তথ্য উপদেষ্টাও ছিলেন, সেটি নিয়ে কথা বলবো, তার আগে আবার একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে। স্যার, তাহলে আপনি তখন তথ্য উপদেষ্টাও ছিলেন এবং আপনি বিরতির আগেই বলছিলেন যে তখন কোনো পত্রিকার উপরে আপনারা কোনো পত্রিকা বা গণমাধ্যমের উপরে চাপ সৃষ্টি করেন? আমি করি না, আমাকে বলতে পারবেন না আপনি বা আপনার ওই সময় সরকারের অন্য যারা কোনো গোয়েন্দা সব দিকে তো আমি লক্ষ্য রাখতে পারি না। গোয়েন্দারা অনেক কাজই করে যেটা আপনি এখনো জানেন না, অত গোটা সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। আমি কোনো চাপ সৃষ্টি করি না, বরঞ্চ আমাকে যখন বলা হইতো যে কেউ কেউ সংবাদপত্র অফিসে আসে, তখন আমি বরঞ্চ তাদের সঙ্গে আলোচনা করছি, না সংবাদপত্র অফিসে আপনারা যাবেন না, যা বলতে হয় আমাকে বলবেন। বাট একটা কথা আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের সরকারটা অত্যন্ত অস্বাভাবিক সরকার ছিল, অতএব অস্বাভাবিক সময়ের ব্যবস্থার আর নর্মাল ব্যবস্থার সঙ্গে তুলনা করলে তো হবে না। টকশোর গেস্ট লিস্টের ক্ষেত্রে সরকারের আপত্তি ছিল কোনো না কোনো ফর্মে, সেটি সবসময় তথ্য মন্ত্রণালয় থেকে এসছে সেটি না। ওই সময় একটি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি বলি চ্যানেল বন্ধ করছে, এটা বলেন। চ্যানেলটা মানে এখনো বন্ধ করা হয়েছে, তো সেটা অন্য কথা। চ্যানেলটা বন্ধ করেছে কেন জানেন? কেন? সরাসরি অভিযোগ ছিল যে ইউনিভার্সিটির ঘটনা সম্পর্কে তারা উৎসাহ যোগাইছে। দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। আর আমরা একটা জরুরি অবস্থা, উই ক্যানট অ্যালাউ দিস থিংস, এটা তো যে কেউই বলবে আমরা তো জরুরি অবস্থা, এটা তো কোনো কথাই না। কিন্তু আমাকে বলা হলো 2টা। আমি পরে বললাম যে না, 2টা পারবো না, ইটিভি পারবো না, কারণ ইটিভির সেরকম কোনো অভিযোগ পাচ্ছি না আমি। এটা স্বাধীনতার ব্যাপার, এটা আপনারা ইনসিস্ট করেন না। আমি আর একটা জন কি ছিল, সিএসবি নিউজ, সেই নিউজটা তারা নিজেরা চ্যালেঞ্জও করে নাই, কারণ এই জন্য তারা আমাদের ইনফরমেশন মিনিস্ট্রি থেকে একটা ফোর্সড চিঠি নিয়ে এটা শুরু করছিলেন। সেটা আমি বলছি ফোর্স চিঠি, আমি তাদেরকে লিখিয়ে দিয়েছি তোমরা ফোর্স চিঠির মাধ্যমে নিয়েছো, অথবা এটা তুমি চলতে মানে বিএনপি সরকার একদম শেষের দিকে সালাউদ্দিন কাদের চৌধুরী। জি স্যার, তার মানে হচ্ছে আপনি বলছেন যেহেতু একটা অস্বাভাবিক সময়, অস্বাভাবিক সরকার, ফলে সবকিছু স্বাভাবিক চলবে সেটা না, এটা অসম্ভব। কিন্তু সেটা করতে গিয়ে আপনারা একটা নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া সেই সময় শুরু হয়েছিল। আমরা যদি রাজনৈতিক দল গঠন করতে চাইতাম, আমাদের কোনো রাজনৈতিক দল দরকারই ছিল না। ঈশ্বর সাহেব, জিয়াউর রহমান তো দৃষ্টান্তই রয়ে গেছে। আমরা ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা নিয়ে তারপরে দল করে নির্বাচন করে দেখাই দিতে পারতাম। এগুলো অত্যন্ত চাইল্ডিশ যারা আলোচনা করে, অত্যন্ত চাইল্ডিশ। ডক্টর ইউনূস বা ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি, তাদের যে রাজনীতিতে একটা স্পেস মনে হচ্ছিল আমাদের কাছে যে সরকার তৈরি করে দিচ্ছে, সকলের জন্য স্পেস সৃষ্টি হয়েছিল। যে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে 111 ঠেকাতে, সেই রাজনৈতিক নেতৃত্বের কারণে তো একটা স্পেস তৈরি হয়েছিল। তারা করবে না। কিন্তু স্যার, এটা কি কোনো ম্যাচিউরড আচরণ ছিল যে আপনি খালেদা জিয়া বা শেখ হাসিনা, বিএনপি বা আওয়ামী লীগ যে দলগুলো দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, সেই জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা ফেরদৌস আহমেদ কুরেশির মতো লোকরা গিয়ে পূরণ করতে পারবে? আমাদের কি দরকার? এই নিয়ে তো আমরা তো আর তাদেরকে নিয়ে আসি নাই, বা আমরা আইন করে তাদেরকে রেজিস্ট্রেশন দেই নাই। এগুলো সমস্ত আলোচনা এত অবান্তর আলোচনা। এখন আপনি দল করতে চান, আমরা কি বলবেন কি দল করো না? এটা তো আমরা বলতে পারি না। স্যার, 111 কেন ব্যর্থ হয়েছে কেউ ব্যর্থ হয় নাই। ব্যর্থ যদি হয়ে থাকে, কি ব্যর্থ হয়েছে? আমরা বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছি, আমরা দুর্নীতি দমন কমিশন স্বাধীন করে দিয়েছি, আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি, সেক্রেটারিয়েট ছিল না, আমরা করে দিয়েছি। তো ব্যর্থ হইলাম কোথায়? ক্ষমতা হস্তান্তর করছি। হ্যাঁ, ব্যর্থ হয়েছে এই অর্থে যে আমরা ক্ষমতা ছেড়ে দিয়েছি না। কিন্তু আমি যদি এখন তো স্যার সবাই টেকসইয়ের কথা বলে, দুর্নীতি কি দেশে বন্ধ হয়েছে? নির্বাচন কমিশন সত্যিকার অর্থে স্বাধীন হয়েছে? না, এটা শুন, আমি স্বাধীন করছি কিনা সেটা কথা, আপনি রাখেন নাই, সেটা আপনার দোষ। আমাদের সময় যদি কেউ বলতে পারে যে আমরা দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে ব্যারিস্টার মইনুল হোসেন মামলার জন্য তদবির করছে, সেটা বলেন আমাকে। আর যদি না করে থাকি, ইউ হ্যাভ ডিস্ট্রয়েড ইট, ইউ টেক দ্য ব্লেম। আমি একেবারে শেষের দিকে স্যার, এখন যদি প্রশ্ন করি বাংলাদেশ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে এবং সেখান থেকে সমাধানের পথ কি? শুনেন, সমাধানের পথ আমি সবসময় সমাধানের পথ দিতে হয় রাজনীতিবিদদের। এই দলীয় কোনো রাজনীতি বাংলাদেশের রাজনীতি নয়, এটা বিদেশি রাজনীতি। আমাদের পাকিস্তানের সময় আমরা দলীয় কোনো রাজনীতি করি নাই। ছাত্রলীগ ছিল, অন্য ছাত্র ইউনিয়ন ছিল, কিন্তু তারা দলের লেজুর হয় নাই। বা টিচার ছিল, ইউনিভার্সিটি টিচার ছিল, সাংবাদিক ছিল, তারা কেউ বলে নাই আমি মুসলিম লীগ, আমি আওয়ামী লীগ, এটা বলে নাই। এই যে দলীয়করণের রাজনীতি, এই রাজনীতি বিদেশি রাজনীতি। শুনেন, সরহদ হিসেবে একটা কথা বলেছিল, এটা বলে দিয়ে যাই, যে এমন কোনো নেতৃত্ব দিতে যাবেন না যে আন্দোলনের নেতৃত্ব আপনার থাকবে না। যে বাংলাদেশে সামরিক শাসনের ভিতরে কল্পনার অতীত, বাংলাদেশে একদলীয় শাসনের ভিতরে কল্পনার অতীত, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না, তো ইম্পসিবল। আমরা 30-40-20 বছরের মধ্যে সংগ্রাম করছি এই কথাগুলোর জন্য।
আর বাংলাদেশের সাংবাদিকরা করবে বিএনপি আওয়ামী লীগ, আইনজীবীরা করবে বিএনপি আওয়ামী লীগ, আর জুডিশিয়ারির পক্ষে শক্তি নাই, আজকে প্রেসের পক্ষে শক্তি নাই। আমি বলেছি স্যার, লিখিতভাবে বলছি আজকে সাংবাদিকদের দলীয়করণের কারণে প্রেস ইজ হেল্পলেস। জি, আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার মনিরুল আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, দেখা হবে পরবর্তী পর্বে। শেষ করছি আজ অন্য কোনো অতিথির সঙ্গে। ভালো থাকবেন সবাই।